পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটিএন নিউজের কৃষি বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ফার্মার্স নেটওয়ার্ক শুরু করতে যাচ্ছি। আপনাদের সকলকে স্বাগত জানাই। ফার্মার্স নেটওয়ার্কিং মূলত ফার্মারের যে সমস্যাগুলো আছে, উৎপাদন থেকে শুরু করে বিক্রি পর্যন্ত, অর্থাৎ উপকরণ, উৎপাদিত পণ্যের বিক্রি, তার বিভিন্ন যে স্টেক হোল্ডার আছে ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে, তাদের সাথে কৃষকদের সরাসরি কানেক্ট করাই হচ্ছে এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। শুধু দর্শক শ্রোতামণ্ডলী, আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা সকলে জানেন যে আমাদের শীত শুরু হয়ে গেছে। দেশের কোনো কোনো অঞ্চলে ব্যাপকভাবে কুয়াশা পড়ছে এবং বিশেষ করে উত্তর অঞ্চলে আপনারা জানেন যে শৈত্যপ্রবাহ মৃদু হলেও শুরু হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা জানি যে মাঠে সবজি রয়েছে, আলু রয়েছে। তো আমরা আজকে আলোচনা করব আসলে এই প্রতিকূল পরিস্থিতিতে, প্রতিকূল আবহাওয়ায় এই সমস্ত সবজি এবং আলু চাষের যে কৃষকের সমস্যা হবে বা হতে পারে, কী ধরনের রোগবালাই হবে, সে শুধু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়ে বিশেষজ্ঞ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্ল্যান্ট প্যাথোলজি অর্থাৎ রোগতত্ত্ব বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর আবু নোমান ফারুক। প্রফেসর নোমান, আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ আপনাকে। আকাশের পরিস্থিতি এখন যদি একটু বৃষ্টি হয় তাহলে আমরা কি করবো? এখন যদি বৃষ্টি হয়ে যায়, এই যত সুন্দর ফসলের ভাব হয়েছে দেখেন, কিন্তু এখন এরপর আমরা তাহলে কি করবো যদি বৃষ্টি হয়ে যায়? আচ্ছা, কোন ফসলে? এই যে যেমন এর মধ্যে আলুর মধ্যে হলে পরে একটু ক্ষতি হয়ে যাবো, সরিষার মধ্যেও ক্ষতি হয়ে যাবো পানিটা বাজে বৃষ্টি হলে। কি অবস্থা বলেন তো? আলু তো এখন তো দেখা যাচ্ছে মোটামুটি বেশ সুন্দর ফলন। আচ্ছা, আলু কি সমস্যা হয়েছে এবার? আলুর মধ্যে মানে পোকা টোকা ধরে বেশি, মানে এই যে গাছটা হয়েছে একটু বড় হলেই একটু পোকাটাই জ্বালায় আর কি, কিন্তু পোকা হলে গেলে আলুর খুব ক্ষতি করে, আলুটা ভালো ফলনটা ভালো হয় না। তাহলে এখন আমাদের ওইটা একটা দেবেন আপনারা, হ্যাঁ সমাধানটা দিয়ে দেবেন, এই মানে কোন ওষুধ দিলে ভালো হয় এটা আমাকে দিয়ে দেবেন সমাধানটা। হ্যাঁ, আলুর ওই সমাধানটা দিয়ে দেবেন, এখন কোনভাবে দেন ওটা আপনারা জানেন। এই আলুর দিয়ে কী ধরনের সমস্যা হয় এটার রোগটা আমরা জানতে চাই। কি রোগ হয়? এর কী রোগ হয়? এটা পচারি রোগ ধরে, আবার আলু গাছে পোকায় কাটে, এগিনের নিকে আমার যে কোনো সমাধান আমরা চাই আপনার কাছে। আলুটা যাতে বড় হয়, সেই কী পদ্ধতিতে চাষ করলে বড় হবে সেটা আমরা জানতে চাই। পাতা কুকরি মুকরি হয়ে গাছ মরিয়া যাচ্ছে, ওর জন্যে কোনো ওষুধপাতি এরকম যাতে মরিয়া না যায়, মানে একটা ধরছে আর ওগুলো ধরবো এরকম যাতে না ধরে। প্রফেসর নোমান, আপনি জানেন যে বাংলাদেশে শীত প্রতিবারই আছে। এবছর মনে হচ্ছে শীতের প্রকোপটা একটু বেশি এবং কুয়াশাও ব্যাপকভাবে হয়েছে এবং কুয়াশার সাথে ফসল কিন্তু ডাইরেক্টলি সম্পৃক্ত। তো আলু মাঠে আছে, সবজিও মাঠে আছে, সবজি হারভেস্টও হচ্ছে আর্লিগুলো। তো এই মুহূর্তে আপনার দৃষ্টিকোণ থেকে আসলে কী সমস্যাগুলো হচ্ছে এবং সেক্ষেত্রে আমাদের কৃষক যারা আছে, কৃষানি, তাদের জন্য আসলে করণীয় কী আপনি মনে করেন? অনেক ধন্যবাদ আপনাকে। যে আমরা আসলে সবজি ফসলে বাংলাদেশ কিন্তু একটি ভালো অবস্থানে রয়েছে। আমরা দেখি যে পৃথিবীতে বিশ্বের তৃতীয় দেশ হলো বাংলাদেশ যারা সবজি উৎপাদনের দিক থেকে, এবং আমাদের দেশে প্রায় শতাধিক ধরনের শাকসবজি চাষ হয়। এর মধ্যে 30 থেকে 40টি আমরা প্রধান বলতে পারি। এবং যদিও আলুকে যদি আমরা সবজি হিসেবে গণ্য করি তাহলে সেটাকে অবশ্যই 1 নম্বরে রাখতে হবে। আলু উৎপাদনও আমরা বিশ্বের প্রথম 10টি দেশের মধ্যে রয়েছি। এবং মাসখানিক আগে আমি রংপুরে গিয়েছিলাম। এবার আমরা দেখেছি কৃষকদের মধ্যে আলু উৎপাদনের হারটা অনেক বেশি, কারণ গত বছর আপনি জানেন আলুর দামটা ভালো ছিল, যার কারণে এবার আমাদের কৃষক ভাইয়েরা ব্যাপকভাবে আলু চাষে গিয়েছেন। কিন্তু এখন যে ওয়েদার, গত কয়েকদিন থেকে আমরা দেখতেছি আবহাওয়াতে রাতের তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রির নিচে নেমে গিয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গে। এবং যখন 9 ছিল, আমরা যখন দেখি যে এ ধরনের ঘটনা ঘটে, রাতের তাপমাত্রাটা 10-এর নিচে চলে আসে, 10 থেকে 15, দিনের তাপমাত্রাটা 15 থেকে 22, এই সময়টাতে কিন্তু আলুর লেড ব্লাইট বা নাভি ধসা রোগের হওয়ার একটা সম্ভাবনা থাকে। কোনো কারণে যদি এখন তীব্র কুয়াশা অথবা মেঘাচ্ছন্ন আকাশ অথবা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু আলুর এই নাভি ধসা রোগটা ছড়িয়ে পড়তে পারে।
এবং এই রোগটাকে আমরা বলি, রোগটা শুরু হয়ে গেলে কিন্তু এটা দমন করা বেশ কঠিন। মানে রোগ হওয়ার আগেই আপনাকে ব্যবস্থাটা নিতে হবে। এবং আমাদের কৃষক ভাইরা যারা আলু চাষ করে তারা মোটামুটি এটা জানেন যে এখন কি করতে হবে। প্রথম কথা হলো খেয়াল রাখতে হবে নিয়মিত মাঠটাতে কোনো রোগ শুরু হলো কিনা। আর ম্যানকোজেব গ্রুপের ওষুধ প্রিভেন্টিভ, মানে রোগ হওয়ার আগেই স্প্রে করে দিতে হবে। আমরা বলি যখন অনুকূল আবহাওয়া আসবে তখনই স্প্রে করে দিতে হবে। স্প্রেটা কখন করবে? কারণ আপনি জানেন যে কুয়াশার কারণে পাতায় পানি থাকে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হলে পাতায় পানি থাকে, আসলে মানে সুইটেবল টাইমটা কখন? চমৎকার একটি প্রশ্ন করছেন। আমরা বলি যে আলুর ক্ষেত্রে খুব সকালেও করা যাবে না, সন্ধ্যার আগে আগেও করা যাবে না, দুপুরের পরে যখন পাতাটা একটু শুকিয়ে যায় ওই সময়টাতে স্প্রে করা হলো সবচেয়ে ভালো সময়। এবং আমরা আরো বলি যে বাতাসের বিপরীতে করা যাবে না, বাতাসের সাথে সঙ্গতি রেখে স্প্রে করতে হবে, বাতাসের অনুকূলে যাবে, অনুকূলে, যাতে উল্টা স্প্রেটা আমার গায়ের উপর এসে না পড়ে। অথবা আমরা যে সুরক্ষামূলক পোশাকের কথা বলি সেই পোশাকগুলো যাতে সে পরিধান করে। এবং বাজারে শুধু ম্যানকোজেব গ্রুপের ওষুধ না, ম্যানকোজেব ছাড়া আরও অনেকগুলো ওষুধ রয়েছে। যেমন আমরা দেখি সাইমোক্সানিল প্লাস ম্যানকোজেব, ডাইমেথোমর প্লাস ম্যানকোজেব, ফেনোমিডন প্লাস ম্যানকোজেব, মানে ম্যানকোজেবের সাথে কম্বিনেশন প্রোডাক্ট বলে আর অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। এছাড়া কি আরো কোনো রোগ হতে পারে আপনার? এই রোগটাই আলুতে সাধারণত সবচেয়ে বেশি প্রকট হয়। তবে অনেক সময় আবার আগাম ধসা যেটাকে বলে আর্লি ব্লাইট, পাতার মধ্যে দাগ হয়। এটা বোঝার উপায় হলো যখন নাভি ধসা হবে পুরো পাতাটাই কিন্তু পচে যাবে, ঝলসে যাবে, নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে পুরো কুশি ধরে। আর আগাম ধসাটা পাতার মধ্যে কালো কালো দাগ হবে। যদি দাগটা হয় সেটাকে বলে আগাম ধসা। দুইটা রোগ নিয়ন্ত্রণ কি একই সিস্টেম না, নাকি ভিন্ন? আগাম ধসার জন্য আমরা বলি ইপ্রিডিয়ন গ্রুপের ওষুধ, যেমন রোবরাল, ইপ্রোসান, ইপ্রিডিয়ন অথবা ডাইফেনোকোনাজল গ্রুপের ওষুধ, সেগুলো স্প্রে করে দিতে হবে আর কি। তবে অবশ্যই নিয়মিত মাঠ পরিদর্শন করতে হবে, খেয়াল রাখতে হবে, তারপরে স্প্রে করতে হবে। আরেকটা বিষয় মনে রাখা দরকার যে নাভি ধসার জন্য আমাদের কৃষক ভাইয়েরা দীর্ঘদিন ম্যানকোজেব প্লাস মেটালেক্সিল গ্রুপের ওষুধ স্প্রে করতেন, কিন্তু আমাদের যে জীবাণুটা রয়েছে নাভি ধসার সেটা এখন মেটালেক্সিল প্রতিরোধী, মানে মেটালেক্সিল কাজ করবে না। সেজন্য কৃষক ভাইয়েরা যারা আগে দিয়েছেন তারা এখন থেকে ম্যানকোজেব প্লাস মেটালেক্সিল এই গ্রুপের ওষুধটা আলুর জন্য দিবেন না। একটি বিষয় প্রাসঙ্গিকই বলবো আমি, জি, আমরা তো ফার্মারকে কানেক্ট করতে চাচ্ছি, অবশ্যই। কারণ এই যে উপকরণ আছে তার মধ্যে ইনসেকটিসাইড, পেস্টিসাইড, হার্বিসাইড যেটা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা রোগ প্রতিরোধের জন্য যে আমরা কেমিক্যাল ওষুধগুলো ব্যবহার করছি। অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের অসাধু ব্যবসায়ীরা সেখানে ভেজাল দিচ্ছে, কাজ হচ্ছে না। তা আসলে ফার্মাররা কোথায় যোগাযোগ করলে সত্যিকারভাবে তার যে রিয়েল প্রোডাক্ট যেটা চাচ্ছে, যেটা কাজ হবে অর্থাৎ রোগ প্রতিরোধ হবে, সেটা কোথায় পাবে, সে কোথায় যোগাযোগ করবে? সে খুব ভালো একটি বিষয় বলছেন যে আসলে আমরা দেখি যখন যে প্রোডাক্টের চাহিদা বেড়ে যায় সে প্রোডাক্টটা নকল ভেজাল পণ্যে বাজার সয়লাভ হয়ে যায়। সেজন্য সবসময় মনে রাখতে হবে যে আমি যে ডিলারের কাছ থেকে ওষুধটা কিনতেছি সে ডিলার যাতে আমার বিশ্বস্ত হয়, সৎ হয়, সে যাতে আমাকে ভেজাল পণ্যটি না দেয়। এবং আমি যখন পণ্যটি কিনবো সেটি কেনার সময় যাতে আমি একটু দেখে কিনি যে কোম্পানির নাম, ঠিকানা এবং হলোগ্রাম দেওয়া আছে কিনা, বারকোড আছে কিনা, একটু দেখে নিতে হবে। তারপরেও যদি ওনার সন্দেহ হয় উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে প্রোডাক্টটা উনি দেখিয়ে নিতে পারেন যে আমি এই প্রোডাক্টটা দিচ্ছি এটা ঠিক আছে কিনা, এটা কি আসল না নকল। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি আসলেই কিন্তু নকল পণ্যের একটি বাজার আছে। তার মানে আপনি বলছেন যে সঠিক মানে যে ডিলার যে আছে তার কাছে মাল কিনা, তারপর যদি কাজ না আসে অভিযোগ করবে কোথায়? যে উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছে অথবা সংশ্লিষ্ট কৃষি অফিসেও কিন্তু কৃষি অফিসে বলতে পারবে। জি, আরেকটি বিষয় দেখেন, আপনি জানেন যে এখন তো সবজি ব্যাপকভাবে, একটা সবজি না অসংখ্য সবজি, ফুলকপি, বাঁধাকপি তো সবই কিন্তু মাঠে আর্লিগুলো হারভেস্ট হচ্ছে, লেটগুলো এখন ছোট অবস্থায় আছে। সেইখানে এই মানে কুয়াশার কারণে কি কি সমস্যা হতে পারে এবং করণীয় কি? জি, আমরা কিন্তু এখন বলি যে আমাদের এক্সটেন্ডেড রবি ক্রপ, বাংলাদেশের কৃষির প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গেছে। আগে বন্যা হতো, বন্যার কারণে আমাদের রবিতে একটা ফসল হতো, এখন আমাদের কৃষক ভাইরা রবিতে দুটা করে ফসল হারভেস্ট করতেছে। অনেকে আগে সরিষা করে পরে আলু করে, কেউ আলু আগাম করে পরে আরেকটা ফসল করে, দুটো করে ফসল। সবজির কিন্তু ব্যাপক বৈচিত্র্য আমাদের রয়েছে। সেখানে আমরা দেখি যে আরও কিছু, এই যে পচন লাগাটা, এটা হলো সবচেয়ে কমন। আমরা দেখি সবজি ফসলের নানা রকমের পচন হয় এবং সেই পচনগুলো যে কোনো ফসলের নিচের দিকের পাতা আগে হয়। ছত্রাকজনিত যে পচন, পচন কিন্তু দুই ধরনের, একটা হলো ব্যাকটেরিয়াজনিত পচন আর একটা হলো ছত্রাকজনিত পচন। আপনি যদি যে জায়গাটা পচে গেছে সে জায়গাটা একটু ধরে নাকের কাছে এনে যদি দেখেন যে দুর্গন্ধ লাগতেছে, একটা বাজে স্মেল আসছে বা দুর্গন্ধ আসতেছে, তাহলে আপনাকে বুঝতে হবে এটা ব্যাকটেরিয়াজনিত পচন। তখন আপনি কপার গ্রুপের ওষুধ স্প্রে করে দিবেন, বিশেষ করে কপার অক্সিক্লোরাইড গ্রুপের, কপার ব্লু
অথবা কুপ্রাবিট অথবা সানবিট, অক্সিবিট, কপার গ্রুপের ওষুধগুলো স্প্রে করে দিবেন। আর যদি দেখেন যে না তেমন কোনো বাজে দুর্গন্ধ নাই, কিন্তু আমার গাছের মধ্যে পাতায় কাণ্ডে পচন শুরু হয়েছে, তখন আপনি অ্যামিস্টার টপ দিতে পারেন, সেটা বেশ ভালো কাজ করে পচনের জন্য। অনেক ক্ষেত্রে তো পাতা ছাড়াও আপনি জানেন যে রুট রট যেটাকে বলি আমি, গোড়া পচে, গোড়া পচন। গোড়া পচা রোগ হয়, তো সেটা কেন হয় এবং তার প্রতিকার কি? আমরা সবজি ফসলে আমাদের মাটিবাহিত রোগগুলো একটা বড় সমস্যা। জীবাণুগুলো মাটিতে থাকে এবং আক্রমণ করে, অনেক সময় কিন্তু আমাদের ওষুধ দিলেও কিন্তু কাজ করে না। এর মধ্যে আপনি একটা বলছেন যে শিকড়ে গিট রোগ, যেটা কৃমি দ্বারা হয়। একটা আছে গোড়া পচা, ঠিক গোড়ায় পচন শুরু হয়, উপরের গাছটা হলুদ হয়ে মারা যায়। আর একটা গুরুত্বপূর্ণ রোগ আছে ঢলে পড়া, গাছগুলো হঠাৎ করে ঢলে পড়ে। এবং সেই ঢলে পড়া রোগ কিন্তু আবার দু ধরনের, একটা ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া, একটা ছত্রাক জনিত ঢলে পড়া। আমরা সবসময় এই জন্য রিকমেন্ড করি যে আপনি মাটি আগে শোধন করে নেবেন। মাটিবাহিত জীবাণু দমন করার জন্য প্রিভেনশনের কোনো বিকল্প নেই, আগে মাটি শোধন করে নিতে হবে। সে মাটি শোধনটা কি করবেন, আমরা বলি যে আপনি মাটি পরীক্ষা করবেন। মাটির পিএইচ যদি আপনার কম থাকে তাহলে আপনি ডলোমাইট বা চুন যোগ করে পিএইচটা বাড়াবেন। পিএইচটা নিউট্রাল রাখতে হবে 6 থেকে 7-এর ভিতরে, তাহলে রোগবালাই কিন্তু কমে আসে। এরপরে আপনি শেষ চাষের সময় আমরা ট্রাইকোডার্মা নামে একটা জৈব বালাইনাশক আছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করে, কারো বায়োডার্মা, কারো ডিকোপ্রাইমা, জিডার্মা, ট্রাইকোস, বিভিন্ন নামে রয়েছে। এই ট্রাইকোডার্মাটা আপনি মাটির শেষ চাষের সময় মাটিতে প্রয়োগ করে দিবেন। হ্যাঁ, একটা বিষয় আমি আর একটু বলি যে আমরা তো জি, বলছি ফার্মারকে এই অনুষ্ঠানের মাধ্যমে কানেক্ট করতে চাই, কারণ মাটি পরীক্ষা ক্ষেত্রে জটিল বিষয়। কৃষকের তো ল্যাব নাই যে তার পিএইচ কত, সয়েলে নিউট্রিয়েন্ট কি আছে, অন্য কোনো খারাপ কিছু আছে কিনা, সে কোথায় যোগাযোগ করবে, কার সাথে যোগাযোগ করবে? যে এটা একটা ভালো কথা বলছেন যে আসলে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বা এসআরডিআই, ওনাদের কিন্তু প্রত্যেকটি আঞ্চলিক এবং বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে অনেকগুলো ল্যাবরেটরি রয়েছে। এবং তারা সাম্প্রতিক সময়ে আমি দেখেছি তারা ভ্রাম্যমান গাড়ি, যে গাড়িতে সহজেই মাটি পরীক্ষা করা যায় এবং খরচটাও কিন্তু খুব বেশি না, 50 থেকে 70 টাকার ভিতরে একটা স্যাম্পল। অথবা উনি যদি কোনোভাবেই কিছু না জানেন, সংশ্লিষ্ট কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে তারা কিন্তু দেখাই দিবেন যে ওই এলাকার নিকটবর্তী গবেষণাগার কোথায় আছে। সেখানে আপনি যখন মাটিটা পরীক্ষা করে নেবেন তখন কিন্তু আপনার সারের ব্যবহার কমে যাবে। আপনি যতই সার দেন না কেন গাছ কিন্তু গ্রহণ করতে পারবে না যদি পিএইচ কম থাকে, অথবা পিএইচ অত্যাধিক বেশি থাকে। তাহলে আপনি পিএইচটা ঠিক করে নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার রোগবালাইও কম হবে। মাটি পরীক্ষাটা আমি মনে করি আধুনিক কৃষির জন্য অত্যাবশ্যক। প্রফেসর নোমান, আপনি যেটা বলতেছিলেন যে আমাদের বিশেষ করে মাটি পরীক্ষা, মাটির গুণাগুণ, মাটিবাহিত রোগ নিয়ে আলোচনা হয়েছে। আমরা জানি এছাড়াও কিন্তু ভাইরাস, ব্যাকটেরিয়া ছাড়াও মাঠ ফসলের বিশেষ করে সবজিতে আপনি যেটা বলেছেন যে কুমড়াতে বা লাউয়ে বা বিভিন্ন গাছে গোড়া ফেটে যাচ্ছে বা কাণ্ড ফেটে যাচ্ছে, বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, তো সেই বিষয়ে একটু কিছু বলবেন কিনা আপনি? এই সমস্যাটা আমরা গত কয়েক বছর থেকে মাঠ পর্যায়ে এই সমস্যাটা খুব কমন পাচ্ছি। সেটি হলো আমাদের কুমড়ো জাতীয় ফসল এবং কি আমাদের যে তরমুজ, কাণ্ড ফটা রোগ, আমরা বলি গামি স্টেম ব্লাইট, কাণ্ড ফেটে কষ বের হয়। এবং যখন এই কষ ঝরা শুরু হয় তখন এই গাছগুলো দুর্বল হয়ে যায়, একসময় গাছগুলো মারা যায়। আমরা সেটার ক্ষেত্রে আমরা বলছি যে আবহাওয়াগত পরিবর্তন, নানা কারণে কিন্তু নতুন নতুন রোগের প্রাদুর্ভাব আমাদের শুরু হয়েছে, নতুন নতুন রোগ আসছে। তো সেক্ষেত্রেও আমরা বলি যে আপনি সবচেয়ে ভালো কাজ হলো যে কাণ্ডটি রয়েছে, এটা লাউ, কুমড়া অথবা করল্লা যেটাই হোক, এটাও মাটিবাহিত রোগ দ্বারা হয়। মাটি থেকে 1 থেকে 2 ফিট এই কাণ্ডটাকে আপনি যে কোনো একটি ছত্রাকনাশকের প্রলেপ দিয়ে ঢেকে দেন। এটা কপার জাতীয় ছত্রাকনাশক হতে পারে, অথবা রেডোমিল গোল্ড হতে পারে, ম্যানকোজেব প্লাস মেটালেক্সিল হতে পারে, সেটি দিয়ে আপনি ঢেকে দেন। আর বেঁধে দিতে হবে প্লাস্টিক? না, বেঁধে দিতে হবে না, জাস্ট আপনি পেস্টের মতো করবেন, পানি দিয়ে গুলিয়ে। এরপরে এই কাণ্ডটাতে কোনো পাতা রাখবেন না, নিচ থেকে 2 ফিট কোনো পাতা থাকবে না, এটাকে আপনি ওই পেস্টটা দিয়ে একটু এটা লেপটে দিবেন। আচ্ছা। এবং যদি রোগ হওয়ার আগে, আর যদি রোগ শুরু হয়ে যায় তাহলে আমরা বলি রেডোমিল গোল্ডটা আপনি পুরো গাছে স্প্রে করে দিবেন একবার, এবং ওই কাণ্ডটা পরিষ্কার করে কাণ্ডটাকে আপনি পেস্ট দিয়ে করেন। আর এটার আরেকটা প্রচলিত পদ্ধতি আছে, এটাকে বলে বর্ধ পেস্ট। 1 কেজি পানিতে 100 গ্রাম তুঁতে, 100 গ্রাম চুন মিশাইলে পেস্টের মতো হয়, এবং এটাও খুব চমৎকার কাজ করে। খুব কম খরচেই কিন্তু এই কাজটা করা যায়, তাহলে আমরা এই রোগটা থেকে হয়তো রেহাই পেতে পারি। প্রফেসর নোমান, আমরা তো অনেকগুলো রোগের কথা শুনেছি, বিশেষ করে সবজির ক্ষেত্রে। আপনি যদি একটু ভাইরাস জনিত রোগগুলোর একটু বিস্তারিত বলতেন যে সেখানে আসলে ফার্মারের করণীয় কী আছে, মানে কী করলে যাতে এই রোগ থেকে সে রেহাই পেতে পারে বা কন্ট্রোল করতে পারে, এই বিষয়ে একটু বলতেন। জি, ভাইরাসের তো আসলে কোনো ওষুধ নেই, আপনারাও জানেন আমরাও জানি। আমাদের যখন কোভিড হলো আমরা কিন্তু কোনো ওষুধ ছিল না যে কোভিড থেকে বাঁচার।
সে ভাইরাস সেটা মানুষের হোক, ফসলের হোক, অথবা অন্য কোনো প্রাণীর হোক, সেটার কিন্তু এমন কোনো ওষুধ নেই যেটি প্রয়োগ করে ভাইরাসকে দূর করা যায়। ভাইরাসের জন্য একটাই সমাধান আমাদের কাছে, সেটা হলো প্রতিরোধ করা। সেক্ষেত্রে আমরা সবসময় বলি যে আপনি ফসলের যে জাতটি লাগাবেন অবশ্যই রোগ প্রতিরোধী জাতটা লাগাবেন। একটা পেঁপে গাছের কোনো চারার দাম পড়ে 50 টাকা, কোনো চারার দাম পড়ে 10 টাকা। এই যে দাম বেশি, এটা রোগ প্রতিরোধী জাত বলেই কিন্তু এটার দাম বেশি। একটা পেঁপে গাছে ছোট থাকতেই দেখা গেল যে এটা মোজাইক, লিফ কার্ল, পাতা কুকড়ে গেল, তার মানে এটা সাসেপ্টিবল ভ্যারাইটি, রোগ প্রতিরোধী এটাকে হবে আর উচ্চ রোগ ফলনশীল প্রতিরোধী হবে। জাত আমাকে লাগাতে হবে। রোগ নাম্বার প্রতিরোধী 1 উচ্চ ফলনশীল জাত লাগাতে হবে। উচ্চ ফলনশীল। দ্বিতীয় বিষয় হলো ভাইরাস রোগ যখন দেখা দিবে মাঠে, তখন এটাকে পালা যাবে না, এটাকে রেখে দেওয়া যাবে না, এটাকে তুলে মাটিতে পুঁতে ফেলতে হবে। কারণ এই যে গাছটাতে প্রথম ছড়ালো, এখান থেকে কিন্তু ভাইরাস সব জায়গায় ছড়ায় যাবে। আমরা কোভিডের সময় যেমন আমাদেরকে কোয়ারেন্টাইন, যাদের কোভিড হয়েছে রুমের ভিতরে আটকে রাখতো, বের হতে দিত না, কারণ ওখান থেকে বের হলে উনি আরো অনেককে ছড়ায় দিবেন। সেটি একটি বিষয় আছে। 3 নম্বর বিষয় হলো ভাইরাস আপনি কিন্তু বলছেন যে ভাইরাস চাষিদের বুঝতে হবে যে এটা এমন একটা রোগ, এটা কোনো ওষুধ দিয়ে, মেডিসিন দিয়ে এটা কন্ট্রোল করা সম্ভব নয়। সম্ভব না। একটাই হচ্ছে যে যদি না হয় সে ব্যবস্থা না, আর যদি হয়ে যায় তাহলে ওটাকে তুলে ফেলে ফিল্টার দেওয়া। থেকে remove করে আরেকটা ফেলে বিষয় আছে, ভাইরাস কিন্তু একা একা ছড়াতে পারে না, ভাইরাস কিছু পোকার মাধ্যমে ছড়ায়। আমরা এদেরকে বলি ভেক্টর, যেমন জাপ পোকা, যেমন হোয়াইট ফ্লাই, সাদামাছি, জ্যাসিড, অ্যাফিড অথবা লিফ হোপার, এদের মাধ্যমে ছড়ায়। তার মানে আমাকে খেয়াল রাখতে হবে কিছু তো এয়ারবর্ন আছে, মানে বাতাসেও তো ছড়ায়। বাতাসে টিএমবিটা ছড়ায় খুব কম, কিন্তু অধিকাংশই পোকার মাধ্যমে ছড়ায়। পোকাগুলো রস খায়, আক্রান্ত গাছের রস খাওয়ার পরে যখন সে সুস্থ গাছে বসে, তখন ওই সুস্থ গাছে গিয়ে ওটা ছড়ায় যায়। তাহলে আপনি বলছেন যে পোকা কন্ট্রোল করলে পোকা দমন করতে হবে মাস্ট। এবং আমরা দেখি এখন অনেক আধুনিক কৃষক আছে, তারা এক ধরনের নেট দিয়ে ফসল চাষ করে, সবজি চাষ করে, পেস্ট এক্সক্লুশন নেট, যেটার ভিতরে পোকা ঢুকতে পারে না। সেখানে কিন্তু ভাইরাসের আক্রমণ কম হয়, কিন্তু উন্মুক্ত চাষাবাদে কিন্তু ভাইরাসের আক্রমণ বেশি হয়। যেমন আমরা বেগুনে, আমরা এবার এবছর খেয়াল করেছি প্রথমবার, বেগুনে কিন্তু আমাদের মোজাইক রোগ ছিল না, ভাইরাস রোগটা ছিল না। বেগুনে একটাই রোগ ছিল, মাইকোপ্লাজমা দ্বারা খুদে পাতা রোগ, ভাইরাস জনিত একটাই রোগ ছিল। কিন্তু আমরা এবার নর্থ বেঙ্গলে গিয়ে দেখলাম মাঠের পর মাঠ ছোট ছোট গাছে মোজাইকে ভরে গেছে। এই ভাইরাসটা বাংলাদেশে এই প্রথম কিভাবে আসলো, বীজের মাধ্যমে হয়তো এসেছে, কিন্তু এটা ব্যাপকভাবে সকল ভ্যারাইটিতে ছড়িয়ে গিয়েছে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটা কি লোকাল ভ্যারাইটি নাকি ইম্পোর্টেড ভ্যারাইটি? আমরা দেখেছি সব ধরনের গাছেই ভাইরাসটার আক্রমণ, লোকাল ভ্যারাইটি, ইম্পোর্টেড ভ্যারাইটি সবগুলোতেই আক্রমণটা হয়েছে। তার মানে এই ভাইরাসটা এতটা অ্যাগ্রেসিভ ভাইরাস যে সব ভ্যারাইটিতে সে আক্রমণ করার ক্ষমতা রাখে। কিন্তু এই রোগটি কিন্তু আমাদের গত বছরও আমরা কিন্তু পাইনি, এর আগের বছরও কিন্তু পাইনি। আমরা এই নিত্য নতুন রোগের সম্মুখীন হচ্ছি। তাহলে আপনার কি ধারণা যে এটা কি বাইরের থেকে দেশে ঢুকছে নাকি লোকালি? এটা আমার ধারণা আছে কিনা, এটা 2 ধরনের মতই থাকতে পারে, যে লোকালি হয়তো ভাইরাসটা ছিল, সেটা জাম্প করে বেগুনে নতুন করে ইনফেকশন হয়েছে, সেটি হতে পারে। কারণ ভাইরাসের মধ্যে মিউটেশন ঘটে, তার জেনেটিক মেকআপের পরিবর্তন হয়, নতুনভাবে আক্রমণ করতে পারে। আরেকটি হতে পারে, যেহেতু প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা জেমিনি ভাইরাস, এবং এই ভাইরাসটা হলো সিড বর্ন, মানে বীজের মধ্যে ভাইরাসটা থাকে, এবং আমাদের বীজ কিন্তু অনেক সময় বাইরে থেকে আনা নেওয়া হয়, সেভাবেও আসতে পারে। কিন্তু এই রুট কজটা আইডেন্টিফাই করাটা একটু সময় সাপেক্ষ, হয়তো সময় লাগবে, কিন্তু আমরা এটা বের করতে হবে কিভাবে। নিশ্চিত না যে এখন পর্যন্ত এটা নিশ্চিত না কিভাবে ভাইরাসটা আসলো। তার মানে আমাকে কৃষকদেরকে প্রতিনিয়ত মাঠে পর্যবেক্ষণ করতে হবে, ভাইরাস আক্রান্ত গাছ দেখা মাত্র তুলে ফেলতে হবে, এবং ভাইরাসের বাহক যে পোকাগুলো আছে, জাপ পোকা, সাদামাছি, এগুলো দেখা মাত্র আমাকে স্প্রে করে এগুলোকে দমন করতে হবে। এবং সতর্ক থাকলে অবশ্যই ভাইরাস রোগকে দমন করা যায়। তো সবজিতে এই ভাইরাস ছাড়া আর কি কি, মানে আপনি যেগুলো বলেছেন কিছু কিছু রোগ, আরেকটি রোগ হয়, এটি আমরা কৃমি জাতীয় রোগ বলি, সেটা হলো শিকড়ে গিট রোগ। গাছগুলো উপরে ভালো থাকে কিন্তু গাছগুলো দুর্বল, আপনি অনেক সার দেন কিন্তু গাছে ফুল হয় না, ফল হয় না, কেন যেন গাছগুলো বাড়ে না, বসে গেছে। এই গাছগুলো যখন আপনি টেনে তুলবেন, তখন দেখবেন শিকড়ে অসংখ্য গিট, শিকড়গুলো ফুলে গেছে। এটা আসলে কৃমির কারণে হয়েছে। কৃমিগুলো কন্টিনিউয়াস তার মুখের মধ্যে সুইয়ের মতো একটা অংশ থাকে, মানে ডাউল গাছের নুডলসের মতো, হ্যাঁ, ওইটা করে রাইজোবিয়াম, ওইটা উপকারী, আর এটা হলো ক্ষতিকারক। সে ছিদ্র করতে থাকে, শিকড়গুলো ফুলে যায়। এবং আমরা দেখি ভর দুপুরে অনেক সময় গাছগুলো নেতিয়ে পড়ে, কারণ যেই পরিমাণ পানি আপটেক করার দরকার সে পানি সে শিকড় দিয়ে নিতে পারে না, কিন্তু গাছগুলো একবারে মরে যায় না। সেজন্য আমরা বলি যে আপনি যখন মাটি জমি চাষ করবেন, তখনই কিন্তু আপনাকে ব্যবস্থা নিতে হবে। কৃমি যেহেতু মাটিতে থাকে,
আপনাকে রাগবি একটা ওষুধ রয়েছে অথবা ফিপ্রোনিল গ্রুপের ওষুধ রয়েছে, এগুলো মাটিতে দিয়ে দিলে, এটা কি চাষের সময় দিবে? চাষের সময় দিয়ে দিলে তখন কৃমিগুলো মারা যায়। শুধু কৃমি না, মাটিতে যদি অন্য কোনো পোকামাকড় থাকে সেগুলোও মারা যায়, তখন আপনার ফসলটা সুরক্ষিত থাকলো। আমরা যদি আপনি এই রাসায়নিকগুলো দেন সেটা কিন্তু অবশ্যই প্রথম চাষের আগে দিবেন। কিন্তু এটা শঙ্কা কি থেকে যায় না যে প্রথম আপনি যখন, চাষের আগে দিতে হবে। একটা ওষুধ যখন বা কেমিক্যাল যখন দিচ্ছেন আপনি, তো ওই খারাপ পোকার সাথে কি ভালো পোকাও মারা যাবে না? মারা যাবে। সেজন্যই তো আমরা কার্বোফুরান গ্রুপের ওষুধটা ব্যান্ড করেছি। কার্বোফুরান তো খুব ভালো একটা ওষুধ ছিল এবং কৃমির জন্য খুব ভালো কাজ করতো, মাটির পোকার জন্য ভালো কাজ করতো, কিন্তু কার্বোফুরান ওষুধটার ভালো দিকের সাথে কিছু খারাপ দিকও ছিল, উপকারী অণুজীব সে মারা যেত। উপকারীগুলোকে মেরে ফেলতো। সেজন্য সরকার কিন্তু গত বছর অক্টোবর থেকে এটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। এখন আমরা বেটার অল্টারনেটিভ চাই, সেজন্য আমরা এখন বায়োপেস্টিসাইডের কথা বলি। যেমন আমরা দেখি কৃমির জন্য ফ্যাসিলোমাইসিস, বায়োনেমেসিস, নেমাগন, বিভিন্ন কোম্পানি কিন্তু এ ধরনের জৈব বালাইনাশক নিয়ে এসেছে। তো এগুলো আবার কৃষক পর্যায়ে অনেক সময় সহজলভ্য না, সব জায়গায় পাওয়া যায় না। সেগুলো যদি পাওয়া যায় আপনি অবশ্যই জৈব বালাইনাশক এটা তো ব্যবহার করবেন। দামও তো একটু বেশি, দামটাও একটু বেশি জৈব বালাইনাশকের, যেহেতু সংখ্যায় কম, বাজারে বিক্রি কম হয়, দামটা একটু বেশি। এবং আমরা সবসময় বলি যে মাটিতে আপনি অবশ্যই ট্রাইকোডার্মা দিবেন এবং শেষ চাষের সময় দিবেন। সেটি কিন্তু মাটিবাহিত জীবাণু কৃমিকেও কিন্তু সে অনেকটা দমন করতে পারে। প্রফেসর মোহন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ আমাদের সাথেই ছিলেন। আবারও আপনাদের সাথে নতুন করে দেখা হবে, নতুন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো বিশেষজ্ঞ অতিথিদের সাথে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। Powered by Krishibid Group.